नमस्कार प्रिय दर्शकबृंद आज के आबारो चले एसेছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি কালী পুজো স্পেশাল আট ভাজা রেসিপিটা। এটা অনেকে আট কড়াই ভাজা বলে আবার আট ভাজাও বলা হয়। এই আট কড়াই ভাজা আমাদের পুজো পার্বণে লাগে, এছাড়া নানা অনুষ্ঠানেও আট ভাজা লাগে। এই আট ভাজা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলা যায়। সমস্ত টিপস আজকে এই ভিডিওতে শেয়ার করব, টোটাল ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি এখানে লাল বাদাম নিয়ে নিয়েছি, দোকান থেকে কিনে নিয়ে আসার পর একটু বেছেও নিয়েছি। এই লাল বাদামটাকে বালি দিয়ে ভাজা হবে, তো তার জন্য গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দেওয়া হলো। এবারে যে বালিটা দিয়ে আমাদের ভাজা হয় সব কিছু, সেই বালিটা কড়াইতে ঢেলে দেওয়া হলো। তো বালি আস্তে আস্তে ভাজতে ভাজতে একটু কালো রং ধরে যায়, সেই জন্য বালির রংটা কিন্তু কালো হয়ে গেছে। তো এই বালিটাকে প্রথমে খুব ভালো করে হিট করে নিতে হবে, মানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিন্তু গরম করে নিতে হবে। বালিটা খুব ভালো হয়ে তেতে যাওয়ার পর এবারে বাদামগুলো দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে অনবরত নেড়ে যেতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে রাখতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি একটা কাঠি দিয়ে নাড়ছি। তো কাঠির গুচ্ছগুলো হচ্ছে নারকেল গাছের পাতার যে কাঠি, সেইগুলো দিয়ে নাড়া হচ্ছে। খুব ভালো করে নাড়ার ফলে বাদামগুলো বেশ ফটফট করে ফেটে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বালিটা থেকে চেলে নেওয়া হচ্ছে। তো এখানে চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বালিগুলো আলাদা হয়ে গেল। নেক্সট আইটেম ভাজার জন্য বালিটা রেডি থাকলো, আর বাদামগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবারে চলে যাচ্ছি সেকেন্ড আইটেমে। এখানে আমি নিয়ে নিয়েছি চাল। এটা কিন্তু ভাতের চাল নয়, এটা মুড়ি ভাজা বা চাল ভাজার চাল। সেই চালটা দিয়ে এবারে চাল ভাজাটা ভেজে নিতে হবে। তো তার জন্য ফার্স্টে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের ভেতরে যেমন আমি আগে বালি গরম করে নিয়েছি সেরকম বালি গরম করে নেওয়া হয়েছে। তারপরে দুমুঠো চাল দিয়ে এবারে কিন্তু ওই কাঠিগুলো দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। তারপরে দেখবে এই চালগুলো আস্তে আস্তে ফটফট করে ফুটবে, ফুটে ফুটে চাল ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সাদা সাদা হয়ে ফুটতে শুরু করেছে। এইভাবে নাড়তে নাড়তে অনবরত নাড়তে হবে, তার ফলে কিন্তু চালগুলো বেশ সুন্দর ফুলে গিয়ে ভেজে আর কি চাল ভাজায় পরিণত হবে। চালগুলো সমস্ত ফুটে গেলে সাথে সাথে কিন্তু এটাকে চেলে নিতে হবে, বালি থেকে আলাদা করে নিতে হবে, তা নাহলে চাল ভাজাগুলো লাল হয়ে যাবে। তাই প্রথমে আগে দেখো চালগুলো যেহেতু ফুটে গেছে, এবার চালুনিতে চেলে নেওয়া হচ্ছে। তবে এই চাল ভাজার A to Z ভিডিও কিন্তু আমি আগে আপলোড করে দিয়েছি, সেখানে তোমরা দেখে নিও চাল ভাজা কি করে চাল ভাজবে, কি কি নিয়ম আছে, কি কি প্রসেসে করবে, আর সমস্ত টিপস বলে দেওয়া আছে। আর চাল ভাজাকে কি করে সংরক্ষণ করবে সেটা কিন্তু সেই ভিডিওতে বলে দেওয়া হয়েছে। 1 বছর পর্যন্ত এই চাল ভাজা একদম মুচমুচে কি করে থাকবে। দেখতেই পাচ্ছ এইভাবে চাল ভাজাগুলো ভেজে নিতে হবে। আর এই চাল ভাজাগুলো কতটা মোটা মোটা হয়েছে দেখেই বুঝতে পারছো, আর ভীষণ মুচমুচে হয়েছে। এই চাল ভাজা তোমরা নর্মাল ভেজেও রাখতে পারো, চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভীষণ মুচমুচে টেস্টি টেস্টি চাল ভাজা এইভাবে তোমরা ভেজে রাখবে, ভেজে রেখে খাবে। চাল ভাজা খাওয়া কিন্তু খুবই উপকারী। এবারে আমি 3 নম্বর উপকরণটা ভেজে নেব। তার জন্য গ্যাসের উপরে কড়াই বসানো আছে। এবারে এই যে উপকরণটা ভাজবো সেটা কিন্তু লবণ দিয়ে ভাজা হবে, নুন বা লবণ যেটাই যাই বলো না কেন। তো সেইটার 1 বাটি পরিমাণে দিয়ে দিলাম, লবণটাকে গরম করতে দিলাম। আর এদিকে গোটা কড়াই যেটাকে বলা হয়, অনেকে এটাকে মাসকলাইও বলে, তো সেই কলাই আমার এখানে প্যাকেটে আছে, প্যাকেট থেকে বাটিতে ঢেলে নিচ্ছি, এটাকে ভেজে নেব। তবে সবগুলো ভাজারই কিন্তু একই হিটের দরকার পড়ে না, কোনো ইনগ্রিডিয়েন্টসগুলো বেশি হিটের দরকার পড়ে, কোনোটা কিন্তু কম হিটের দরকার হয়। তো সেই জন্য আজকে সমস্ত টিপস এই ভিডিওতে শেয়ার করছি তোমাদের সামনে। তো এখন আমি লবণটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর ভালো করে হিট করে নিতে হবে, হাই হিটে রেখেছি, মানে গ্যাসের ফ্লেমকে হাই করে রেখেছি। তারপরে এই গোটা কড়াইগুলো আমি দিয়ে দিলাম। এরপরে অনবরত কিন্তু নাড়তে হবে। এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে খুন্তির সাহায্যে নেড়েও কিন্তু এগুলো ভেজে নেওয়া যায়। সেই জন্য আমি খুন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়ছি, আর লবণগুলো যাতে ভেতরে উল্টে পাল্টে অনবরত নাড়তে হবে। তবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি। যেই ফটফট করে ফুটতে থাকবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দেবো, কারণ এটা যেহেতু গোটা কড়াই, এটা কিন্তু বেশি হিট পড়ে গেলে কালো হয়ে যাবে, পুড়ে যাবে। বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা ফটফট করে ফুটছে একটু একটু। তো এইভাবে ফুটতে ফুটতেই এটা কিন্তু ভেজে নেওয়া হবে। তো কন্টিনিউ নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে, আর ফুটে যাওয়ার পর সাথে সাথেই কিন্তু চেলে নিতে হবে, তা নাহলে কিন্তু আরও কালো হয়ে যাবে, পুড়ে যাবে। তো চালনিতে আমি দিয়ে দিলাম। তারপরে আমি কড়াইয়ের মধ্যেই এইভাবে নুনটাকে চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কড়াইগুলো বেশ ভালো ফুটেও গেছে, এগুলো ভাজা হয়ে গেল। এখন আমি বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। তো আমি আজকে অল্প পরিমাণেই এগুলো ভাজছি, কারণ পুজো পারপাস লাগবে বলে। আমাদের কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজো হয় সেই পুজোতে আমাদের এগুলো লাগে, দিতে হয় ঠাকুরকে, সেই জন্য ভেজে নিচ্ছি অল্প অল্প করে। তো কড়াইটা ভাজা কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্ট হয়, আর বেশ একটা সেন্টও বেরোয়। এবার চলে যাচ্ছি পরবর্তী আর একটা উপকরণ ভেজে নেওয়ার জন্য। এবারে দেখো এই উপকরণটা হচ্ছে বরবটি কড়াই।
মানে যেগুলো আমরা বোড়া বা বল দেখতে পাচ্ছি এরকম সাদা সাদা রঙের, এটা হচ্ছে বরবটি কড়াই। এটাকে একই প্যাকেট থেকে আমি অল্প করে বের করে নিলাম। এটা আবার ভেজে নেব, লবণ দিয়েই ভাজবো এটাও। তো লবণটাকে ভালো করে গরম করে নিয়েছি, হিটটাকে হাই করে রেখেছি। তো হাই করে রাখার পর লবণটা ভালো গরম হয়ে যাওয়ার পর আমি বরবটি কড়াইগুলো দিয়ে দিলাম। এবারেও আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি, অনবরত নাড়তে নাড়তে এটা কিন্তু ভাজতে হবে। এখানে বলে দিই যে এর যে হিটের পরিমাণটা সেটা কিন্তু আমি এখন হাই রেখেছি। হাই হিটে ভালো করে 2-4 বার নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন ফুটে যাবে, ফুটে যাওয়ার পর দেখবে ফটফট করে ফুটবে। এবারে দেখতে পাচ্ছ কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। যখন দেখবো যে কালারটা হালকা একটু চেঞ্জ হতে থাকছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এটার মাঝারি করে দিতে হবে। নামানোর আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে একদম লো করে দিতে হবে, তা নাহলে এগুলো ওপরটা দেখতে পাচ্ছ যদি রেখে দাও নাড়তে নাড়তে তাহলে কিন্তু পুড়ে যাবে, এরকম কালো কালো হয়ে যাবে। তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে এগুলো ভেজে নিয়েছি। এবারে চেলে নেওয়ার পালা। এবারে আমি চালনিতে দিয়ে দিলাম লবণ থেকে আলাদা করার জন্য। এবার দেখতে পাচ্ছ যে একটু রেখেছিলাম বলে এক এক সাইড দেখো কালো কালো হয়ে গেছে। অনবরত নাড়লে এটা হতো না, আর ওই কাঠিগুলো দিয়ে নাড়লে ইউনিকভাবে নাড়া যায়। তো খুন্তি বা চামচ কোনোটা দিয়ে ঠিকঠাক ইউনিক নাড়া যায় না। তো এগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেল, এটাকেও ঢেলে রেখে দিলাম। এবারে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফেটে গেছে, কাছ থেকে দেখলে তবেই বুঝতে পারবে খুব সুন্দর হয়েছে ভাজাটা। এবারে আমি 5 নম্বর উপকরণটা ভেজে নেব। তার জন্য আবারও আমি লবণটাকে কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে হাই হিট করে নিতে হবে বলে ভালো করে খুন্তি দিয়ে কিন্তু ছড়িয়ে দিলাম, তাহলে সমানভাবে গরমটা হয়ে যাবে। এখন আমি মটর কড়াই নিয়েছি, মানে যেটা দিয়ে আমরা ঘুগনি খাই সেই মটর প্যাকেটটা কেটে নিলাম। আবারও আমি সমপরিমাণে মটর বাটিতে ঢেলে নিচ্ছি। তো এই মটরগুলো এবার ভাজার জন্য কীরকম প্রসেস দেখো, এটার একটু আলাদা প্রসেস হবে, কারণ হচ্ছে মটর কিন্তু খুব শক্ত টাইপের একটা সিডস আর কি। তো সেটা লবণের উপর দেওয়ার পর অনবরত নাড়ছি। এবার আমি তোমাদের কাঁটা চামচ দিয়ে নাড়াটা দেখাচ্ছি, তোমরা এটা দিয়েও নাড়তে পারো। তবু আমি বলবো যে কাঠিগুলোই কিন্তু ইউনিক নাড়ার জন্য, সেটা দিয়ে নাড়লে সমানভাবে নাড়া যায়। আর মানে যেটায় দাও লবণই দাও আবার বালি দাও, এই সব কিছু কিন্তু বেশ সুন্দরভাবে ছড়িয়ে যায়, ভেতরে ঢুকে যায়, তাতে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যায়। দেখতে পাচ্ছ মটরগুলো কীরকম ফটফট করে ফেটে ফেটে ওপর দিকে চলে আসছে। এর বেলাতেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি, একদম কমাইনি। তার ফলে দেখো কীরকমভাবে ফটফট করে ফাটছে, না নাড়লেও কিন্তু ফাটছে। তবে না নাড়লে একটা সাইড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য অনবরত নাড়তে হয় সমস্ত কিছু ভাজার ক্ষেত্রে। তো আমি তোমাদের দেখার সুবিধার জন্য এইভাবে দেখালাম ক্লোজ করে। তো দেখে বুঝতে পারলে যেগুলো ফেটে ফেটে যাচ্ছে সেগুলো কিন্তু একদম বড় বড় হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। দেখো একটুখানি রেখেছিলাম বলে ওই সাইডটা কালো হয়ে গেল। তো অনবরত নাড়তে হবে, এটাই হচ্ছে কথা। অনবরত নাড়লে পরে এইভাবে পুড়ে যাবে না। তো এইভাবে নেড়ে চেড়ে এইগুলোকে মটরগুলোকে ভেজে নিয়েছি। মটরগুলো ভেজে নিয়ে এবারে আমি চালনিতে চেলে নেব, নিয়ে আমি এটাকে আলাদা করে নেব। তবে এই কাজটা কিন্তু সাথে সাথেই করতে হবে। কিছুক্ষণে যদি লবণের উপর রেখে দেওয়া যায় তাহলে পরে কিন্তু ওই সাইডটাও লাল হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মটরগুলো ভেজে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে মটর ভেজে যদি তোমরা বাড়িতে স্টোর করে রাখো তাহলে কিন্তু এই মটর ভাজা খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে চাট হিসেবে দুর্দান্ত লাগে। তো আমি মটরগুলো বাটিতে ঢেলে রাখলাম। দেখতে পাচ্ছ বেশ মোটা মোটা হয়েছে, মানে ভেজার পর কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে, দেখে তোমরা বুঝতে পারছো। আর এটা কিন্তু খুব মুচমুচে হয়েছে মটরগুলো। তো আমি ভালো করে ক্লোজ করে দেখিয়ে দিলাম। এবারে আমি চলে যাচ্ছি 6 নম্বর উপকরণটা ভেজে নেব বলে। তো 6 নম্বর উপকরণে কি আছে দেখো, এখানে নিয়েছি ছোলা। এখানে এই ছোলাগুলো হচ্ছে ছোট ছোট লাল ছোলা যেগুলোকে বলে সেই ছোলা। সেই ছোলাটা অনেকেই ভাজা খেতে ভালোবাসো। তো দেখো আবারও আমি বালিটা ভালো করে হিট করে নিয়েছি হাই ফ্লেমেতে। আবার এটাকে নেড়ে চেড়ে নেবো। ছোলা ভাজার ক্ষেত্রেও কিন্তু গ্যাসের ফ্লেমকে কমানো যাবে না, একদম হাই করেই কিন্তু ভাজতে হবে। তবে বন্ধুরা আমি যে তোমাদেরকে লবণ দিয়ে ভাজা দেখাচ্ছি, এক্ষেত্রে তোমরা বালিও ব্যবহার করতে পারো। ছোলা মটর এগুলোর ক্ষেত্রে তোমরা বালি দিয়েও ভাজতে পারো। বালি যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে এরকম লবণ দিয়েও ভেজে নিতে পারো। তবে ভাজার সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। আর নাড়ার জন্য ইউনিক হচ্ছে নারকেলের পাতার ওই কাঠিগুলো, সেটাই কিন্তু আইডিয়াল। সাথে করে নাড়লে পরে কিন্তু সমস্ত কিছু খুব ভালো নাড়া যায়। এবারে ছোলাগুলো ফটফট করে ফেটে ফেটে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। 2-4 বার নেড়ে দিতে দিতেই কিন্তু খুব তাড়াতাড়ি ছোলা ভাজাগুলো ভেজেও নেওয়া যায়। আর ভেজে নেওয়ার পর আবারও আমি সেম প্রসেসে চেলে নিচ্ছি। চেলে ছোলাগুলোকে আলাদা করে দিচ্ছি। ছোলার মধ্যে অনেক জাত আছে, যে ছোলাগুলো একদম মানে বালিতে বা লবণে দিলেই কিন্তু ফটফট করে ফাটতে থাকে একটু নাড়ার পর। আবার কিছু ছোলা থাকে ছোট ছোট একটু মিয়ানো থাকে, সেগুলো কিন্তু তাড়াতাড়ি ফাটতে থাকে না, ভাজতেও একটু সময় লাগে। তো এইভাবে ছোলাগুলো ভেজে নিলাম। এবারে আমি
পরবর্তী আইটেম মানে 7 নম্বর আইটেমটা আমি ভেজে নেব। তার জন্য নিয়েছি চিড়ে। বন্ধুরা দোকানে অনেক রকম চিড়ে পাওয়া যায়, কোনোটা ভাদুই ধানের চিড়ে, কোনোটা পাতলা চিড়ে, কোনোটা মাঝারি সাইজের চিড়ে। আমি এখানে দোকান থেকে মাঝারি যে চিড়েটা পাওয়া যায় সেই চিড়েটা নিয়ে এসেছি। এই চিড়েগুলো লবণের উপর ছড়িয়ে দেওয়া হলো। চিড়ে ভাজা যখন ভাজবে বন্ধুরা তখন কিন্তু বালিতে ভাজবে না, লবণ দিয়ে ভাজবে। এই লবণটা ভাজতে ভাজতে এরকম কালো রং হয়ে গেছে, সেই লবণের ওপর দিয়ে আস্তে আস্তে চিড়েগুলো ভাজছি। দেখো ভাজতে ভাজতে বেশ বড় বড় হয়ে যাচ্ছে। আর বালিতে ভাজবে না, কারণ হচ্ছে যে চিড়ে যখন ভাজা হয় চিড়েটা তো একটু খড়খড়ে থাকে, তো সেই বালিগুলো চিড়ের মধ্যে আটকে থাকে, চালার পরে অনেক সময় যায় না। চিড়ে ভাজা খাওয়ার সময়তে কিন্তু মুখে কিচকিচ করে পড়ে। সেই জন্য লবণে চিড়েটা ভাজবে, তাহলে একটু চিড়েটা নোনতা নোনতা ভাব হয় আর খেতেও কিন্তু ভালো লাগে, সেক্ষেত্রে বালিটাও দাঁতে পড়ে না। সেই জন্য এই টিপসটা তোমাদের শেয়ার করলাম। অবশ্যই তোমরা চিড়ে যদি বাড়িতে ভাজো তাহলে অবশ্যই লবণ দিয়ে ভেজে নেবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর মুচমুচেও থাকবে। তো দেখো লবণ দিয়ে চিড়ে ভাজাগুলো কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে চিড়ে ভাজা। তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারো। তো এখানে পুজোর কাজে আমি অল্প একটু নিয়ে নেব আর বাকিটা রেখে দেবো আমাদের খাওয়ার জন্য। নারকোল কোড়া দিয়ে চিড়ে ভাজা খেতে তো খুবই ভালো লাগে। তো এবারে চলে যাচ্ছি পরবর্তী আরেকটা উপকরণ ভাজার জন্য, সেটা হচ্ছে খই। তো বন্ধুরা খই ভাজার যে ভিডিওটা সেটা আমার কাছে ডিলিট হয়ে গেছে, ধান থেকে খই ভাজারটা। নেক্সট টাইম আমি ধান থেকে খই ভাজাটা কী করে ভাজতে হয় সেই ভিডিও তোমাদের সামনে শেয়ার করব পরবর্তীকালে ভেজে। তো এখন দেখতে পাচ্ছ খইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এটা ধান থেকে ভাজা হয়, এরকম ছোট ছোট ধান থাকে খইয়ের, সেই ধানগুলো যেমন বালিতে ভাজা হলো সব উপকরণগুলো সেই মতনই ভাজতে হয়, তবে হিটটা একটু কম বেশি করাতে হয়। সেগুলো সেই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করে দেবো, কী করে ভাজবো সব কিছুই তখন বলে দেবো। খইগুলো আমার একদম ভেজে নেওয়া হয়ে গেছে। তাছাড়াও তোমরা দোকানে কিন্তু প্যাকেটে করে খই পেয়ে যাবে, যেমন দেখিয়ে দিচ্ছি এরকম প্যাকেটে পাওয়া যায়। 10 টাকার খই নিয়ে নিলে প্রচুর খই পাওয়া যায়। এর ভেতরেও কিন্তু ধান থাকে, অনেক ধান থাকে, সেগুলো কিন্তু খইগুলোকে বেছে নিতে হয়, ধানগুলোকে বেছে ফেলে দিতে হয়, তারপরে খাবে, তাহলে গলায় কোনো রকম প্রবলেম আসবে না, খোঁচাও লাগবে না। তো সমস্ত উপকরণগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। পুজোর উপকরণগুলো দিতে হয় বলে দেখো প্যাকেটের ভেতর থেকে দেখতে পাচ্ছ এখানে ধান রয়েছে। এই ধানগুলো ভেজেই কিন্তু খই হয়েছে। এই ধানগুলো কিন্তু প্যাকেটে থেকেই যায়, এগুলোকে ফেলে দিতে হয়। অনেক সময় দধিকর্মা দিয়ে আমরা পুজোর সময় প্যাকেটের খই কিনে নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে ধানগুলোকে ফেলে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা 8 রকম উপকরণ আমার ভেজে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে এই 8 রকম উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। তার জন্য একটা পেতলের গামলা নিয়েছি, সেই গামলাতে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পুজো পার্বণের দিনে এইভাবে আটকড়াইগুলো মিশিয়ে তারপরে নিবেদন করতে হয় ঠাকুরকে। ওই জন্য আমি এখন তোমাদের সামনে মিক্সড করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলোকে মিশিয়ে নেব। এতে কোনো নুন বা চিনি বা তেল কিছুই পড়বে না, এরকম শুকনোই থাকবে। এইগুলো খাওয়া কিন্তু খুব হেলদি, যারা ডায়েট কন্ট্রোল করছো তারাও কিন্তু এইভাবে বানিয়ে একটা শিশিতে পুরে রেখে দিতে পারো, মাঝে মধ্যেই খাবে, দেখবে অনেক ভালো লাগবে আর পেটটাও ভরে যায়। তো এইভাবে মিশিয়ে রেখে দিলাম, আমার 8 কড়াই একদম রেডি হয়ে গেল। তো বন্ধুরা দেখলেই তো পুজো পার্বণে যে 8 কড়াই তোমরা দোকান থেকে কিনে নিয়ে আসো তাতে কিন্তু অনেকগুলো তাতে কটকট করে। এইভাবে তোমরা বাড়িতেই ভেজে নাও, তাহলে খুব সহজে কাজটা করেও নিতে পারবে, খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশেই থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওর সাথেই থেকো। টাটা, বাই বাই।